হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রিডিং ভিলগ চ্যানেল মিস লিড টক ডিএচকে। আমরা পড়ছি কুযুক্তি পরিচিতি অ্যান্ড ইন্ট্রোডাকশন টু লজিক্যাল ফ্যালাসি, নাওয়েদ ইকবালের লেখা অসম্ভব ইন্টারেস্টিং একটা বই। এই বই থেকে আমরা শিখছি কুযুক্তি কাকে বলে, কুযুক্তি কত প্রকার ও কি কি। আজকে যে অধ্যায়টা পড়ব তার নাম হচ্ছে স্ট্রম্যান। আসেন শুরু করা যাক। স্ট্রম্যান কুযুক্তি হচ্ছে প্রতিপক্ষের অবস্থানকে পরিবর্তন বা অতিরঞ্জিত করা, যাতে সেটাকে সহজে বাতিল করে দেওয়া যায়। নিচের মা আর ছেলের মধ্যে কথোপকথনটা দেখা যাক। মা: আমার মনে হয় ইদানিং তুমি এইসব ভিডিও গেমগুলো খুব বেশি খেলছো। ছেলে: ও, তাহলে আমি কি ৮০,০০০ টাকা দিয়ে কেনা ভিডিও গেম কনসোলটা ডাস্টবিনে ফেলে দিয়ে এসে রুমের মধ্যে সারাদিন বসে বসে অঙ্ক করব? মা কিন্তু এগুলো করতে বলেননি। এখানে ছেলে মায়ের দৃষ্টিভঙ্গিকে অতিরঞ্জিত করেছে। মা মনে করছে যে তার ছেলের একটু কম ভিডিও গেম খেলা উচিত। ভিডিও গেম খেলা সারা চিরদিনের মতো বন্ধ করে দেওয়ার কথা ভাবেনি। এখানে ছেলে একটা স্ট্রম্যান কুযুক্তি প্রয়োগ করেছে। স্ট্রম্যান কুযুক্তি প্রতিপক্ষের অবস্থানকে ততটুকুই বিকৃত করে যাতে সেটা দুর্বল হয়ে যায়। বিকৃতির ফলে যে নতুন যুক্তি তৈরি হয় সেটাকে স্ট্রম্যান বা খড়ের পুতুল বলে, কারণ সেটাকে খুব সহজেই হারিয়ে দেওয়া যায়। খড়ের পুতুলের মতোই ফু দিয়েই উড়িয়ে দেওয়া যায়। আসল যুক্তিটা খণ্ডন করা অত সহজ ছিল না। নিচের দুই নির্বাচনী প্রার্থীর মধ্যকার কথোপকথনটি লক্ষ্য করা যাক। প্রার্থী ক: এই বছরের বাজেট সমস্যার জন্য আমার মনে হয় প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে বরাদ্দ কমিয়ে দেওয়া উচিত। এতে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আগামী বছর আবার আমরা বরাদ্দ স্বাভাবিক করে দেব। প্রার্থী খ: প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি এরকম কাউকে প্রার্থী হিসেবে দেখতে চান? এমন কেউ যে আমাদের স্কুল কলেজের বিরোধিতা করে, আমাদের ছেলেমেয়ের শিক্ষার বিরোধিতা করে তাদের ভবিষ্যৎকে হুমকির মুখে ঠেলে দেয়। প্রার্থী খ একটা স্ট্রম্যান যুক্তি তৈরি করে সেটাকে আক্রমণ করছে। প্রার্থী খ শুধু ১ বছরের জন্য স্কুল কলেজের বরাদ্দ কমাতে চেয়েছিলেন, কিন্তু প্রার্থী খ সেটাকে বিকৃত করে বোঝাতে চাইছে প্রার্থী ক গোটা ক্ষেত্রের বিরোধিতা করছে। কেউ যদি ১ বছরের জন্য স্কুল কলেজের বরাদ্দ কমানোর মতো নিরীহ গোছের কোনো কথা বলে, সেটাকে খণ্ডন করা থেকে গোটা শিক্ষাক্ষেত্রের বিরোধিতা করে এমন কাউকে খণ্ডন করা অনেক সহজ। আরেকটা উদাহরণ দেওয়া যাক। স্ত্রী: আমাদের গাড়িটা ঠিক মতো চলছে না। আমার মনে হয় আমাদের আরেকটা ভালো গাড়ি কেনা দরকার, যেটাতে আরামে চড়া যায়। স্বামী: ও, তুমি তো চাও আমি একেবারে নতুন মডেলের চকচকে নামি দামি গাড়ি কিনি। আমার কাছে ফেরারি মার্সিডিজ গাড়ি কেনার মতো অত টাকা নেই। স্ত্রী এখানে বলছেন না যে তিনি একটা নতুন মডেলের নামি দামি গাড়ি চাচ্ছেন। তিনি শুধু এমন একটা গাড়ি চাচ্ছেন যেটা আরামদায়ক এবং নির্ভরযোগ্য। কিন্তু স্বামী তার স্ত্রীর ইচ্ছাকে বিকৃত করে স্ট্রম্যান কুযুক্তি তৈরি করেছেন। আরেকটা উদাহরণ দেওয়া যাক। বাবা: তোমার মা আর আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার ওই ছেলের সাথে এত ঘনিষ্ঠভাবে মেলামেশা করার মতো বয়স হয়নি, আর যতদিন না তোমার যথেষ্ট বয়স হবে আমরা মনে করি ততদিন পর্যন্ত তোমার বাবা মায়ের কথা মতো চলা উচিত। মেয়ে: ও, এখন বুঝতে পেরেছি। তোমরা চাও আমি সারা জীবন আমার ঘরের মধ্যে বসে থাকি, যতদিন না তোমরা আমাকে বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজে পাও। আমাদের কারো বিশ্বাস সম্পর্কে সবচেয়ে খারাপটাই চিন্তা করা উচিত নয়। আমাদের সময় নিয়ে খুঁজে দেখা উচিত তারা আসলে কি বলতে চাইছে। স্ট্রম্যান কুযুক্তিটা অনেকটাই রেড হেরিং কুযুক্তির মতো। স্ট্রম্যান কুযুক্তি একটা অপ্রাসঙ্গিক অবস্থানের অবতারণ করে, এমন একটা অবস্থান যেটা যুক্তি তর্ককারী কোনো পক্ষই বিশ্বাস করে না, তারপর সেটাকে আক্রমণ করে। মজার না? স্ট্রম্যান আর রেড হেরিং কিন্তু
কাছাকাছি, কারণ দুইটাতেই হচ্ছে কি আপনি একটা কথা বলছেন বা আপনি একটা কোনো একটা বিষয়ে কোনো একটা মতবাদ দিচ্ছেন, আপনার সেই মতবাদটাকে ঘুরিয়ে অতিরঞ্জিত করে বা আপনি যেটা বলেননি সেটাকে অ্যাডাপ্ট করে ওইটাকে একদম খারিজ করে দেওয়ার মতো। স্ট্রম্যান, স্ট্র হচ্ছে খড়, খড় স্ট্রম্যান দিয়ে খড়ের যে পুতুল বানায় সেই খড়ের পুতুলের মতো। খড়ের পুতুলটাকে খুবই ভঙ্গুর, চাইলে একটা ফু দিলে উড়ে যাবে, সহজেই ভেঙে যাবে। সো ওইখান থেকে মনে হয় নামটা এসছে যে এটা খুবই ভঙ্গুর, যে কোনো সময়টাকে ভেঙে চুড়ে ফেলা যায়, যেটার কোনো মানে ফিজিক্যালি কোনো একটা জিনিস দেখে যেটার একটা স্ট্রেংথ আমরা পাই, সেই স্ট্রেংথটা আমরা একটা খড়ের পুতুল দেখে কিন্তু পাই না। সো দারুণ, তাই না? এবং এখানে উদাহরণগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। দেখেন কিভাবে একটা নর্মাল কথাকে আমরা অতিরঞ্জিত করে ফেলতে পারি, যেটা আমরা বাঙালিরা আমরা খুব ভালো পারি। যেমন আমি যদি এই মুহূর্তে নারী স্বাধীনতার কথা বলি, আমার কমেন্টে অনেকে এসে ও নারী স্বাধীনতা চান, তারা তো ন্যাংটা হয়ে ঘুরবেন। এখন ন্যাংটা হয়ে ঘুরতে পৃথিবীতে আসলে কে চায়? আমরা তো সম্পূর্ণ আসলে ওরকম ন্যাংটা হয়ে কেউ ঘুরি না। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার কাছে পোশাকটা হচ্ছে প্রথমত আমি কি করতে যাচ্ছি। আমি যদি এক্সারসাইজ করতে চাই, আমি যদি সুইমিং করতে চাই, আমি যদি টেনিস খেলতে চাই, আমি যদি ব্যাডমিন্টন খেলতে চাই, বা আমি যদি এক্সারসাইজ করতে চাই, তাহলে আমার ওইটার জন্য যে পোশাকটা আমার জন্য পারফেক্ট মনে হবে, যেটা পরে আমি কমফোর্টেবলি আমি দৌড়াইতে যাইতে পারবো, আমি সেই পোশাকটাই পরবো। এখন সেটা যদি একটা শর্টস আর একটা ট্যাঙ্ক টপ হয়, দ্যাট ইজ মাই চয়েস, আমার কমফোর্টের চয়েস। সেটাতে আপনি আসলে কথা বলার কোনো অধিকার রাখেন না। সো এখন এটাকে আপনি ন্যাংটা বলতেই পারেন, এটাও সম্পূর্ণ আপনার চয়েস, কিন্তু তার জন্য কিন্তু এসে আপনি আমাকে আহত, নিহত এবং আমাকে মব জাস্টিস আপনি করতে পারেন না। তারপর হচ্ছে নারী স্বাধীনতা মানে হচ্ছে মেয়েরা চাকরি করছে, সংসার ভেঙে যাচ্ছে। কি এমন সংসার করে উড়ায় ফেলতেছেন আপনারা? আমরা তো দেখি এখন যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমের আমাদের ভার্সেটাইলস অপশন আছে, সেখানে কিন্তু আমরা দেখি যে প্যারেন্টসদের সাথে আমাদের রিলেশনশিপটা কি, আমরা কি করি আমাদের বৃদ্ধ বাবা মা ভাই বোনের জন্য। বড় ভাই টাকা মেরে খাচ্ছে ছোট ভাই টাকা মেরে খাচ্ছে বড় ভাই। বাবা মারা গেছে, বাবার লাশটাকে উঠানে রেখে 6-7 জন ভাই বোন মারামারি কাটাকাটি করছে কারণ সম্পত্তির জন্য। সো কি এই পরিবার? এবং আমরা কথায় কথায় বিদেশিদের উদাহরণ দিই, আরে বিদেশিদের তো বাপের ঠিক নাই, মায়ের ঠিক নাই, ওদের বাপ মার ঠিক নাই, তাই বলে কিন্তু এই না যে ওদের মধ্যে ভালোবাসার অভাব আছে। আপনি কখনো বিদেশে আসলে যান নাই, যারা বিদেশে ঘোরাফেরা করে ওদের ফ্যামিলির যে বন্ডিং, সেই বন্ডিং আমরা যে মুখে অনেক বড় বড় কথা বলি না, আমাদের কিন্তু সেই বন্ডিং আমাদের ফ্যামিলির জন্য নাই। বরং ওদের ফ্যামিলির জন্য ওদের খুবই বন্ডিং আছে। ওরা একটা সার্টেন বয়স পর্যন্ত ওদের ছেলেমেয়েরা কাজ করতে শিখে, নিজেকে গড়তে শিখে, নিজে এই জগৎ সংসারটাকে নিজের মতো করে অ্যাচিভ করার চেষ্টা করে। এবং ছোটোবেলা থেকেই বলা যায় যে ওরা কর্মঠ হয়, জ্ঞানীও হয় এবং রেসপন্সিবল নাগরিক হিসেবেও কিন্তু তারা বড় হয়। তো অনেক উদাহরণ আছে আর কি, আমরা চাইলে বলতে পারি। এবং জনগণের দোহাই বলেন, আর এই স্ট্রম্যান কুযুক্তি বলেন, রেড হেরিং বলেন, তারপরে আপনার কি আছে ভুল বিশেষজ্ঞের দোহাই বলেন, এই প্রত্যেকটা টু কোয়ে বলেন, এই প্রত্যেকটা কুযুক্তি কিন্তু আমরাই আমাদের জীবনে 24 ঘন্টাই ব্যবহার করছি। সো এগুলো আমাদের জানা উচিত, এগুলো আমাদের বোঝা উচিত এবং জেনে বুঝে আমাদের ভাবা উচিত এবং আমাদের প্র্যাকটিস করা উচিত। প্র্যাকটিস করলে হবে কি, যে আমাদেরকে যে সবাই মিলে ম্যানুপুলেট করে না, যে যার মতো করে একটা গল্প বানায় ফেললাম, যার মতো করে। যেমন ওদিন ফেসবুকে আমি একটা পোস্টে একটা কমেন্ট করেছিলাম RTV, সেখানে সবাই এসে আমার ফ্যামিলি নিয়ে কথা বলা স্টার্ট করেছে। সে কিন্তু চিনেও না আমাকে, সে কিন্তু জানেও না যে আমি কি, আমার ফ্যামিলি কি, তার সঙ্গে তার কোনো আইডিয়া নেই। সে এসে আমাকে আমার পারিবারিক শিক্ষা নিয়ে আমার কথা বলছে। তো তারপরে তার মধ্যে একজনের আইডি লক ছিল, তো আরেকজনের আইডিতে আমি গিয়েছিলাম, যে দেখলাম যে তার নামের পাশে লেখা চকলেট বয়, এবং সে মনে হয় খুব টিকটক করেন বা কিছু একটা। এবং তার প্রোফাইলটা ঘেটে আসলে তার শিক্ষা সংক্রান্ত জিনিসপত্র নিয়ে আমার মাথায় অনেকগুলো কোয়েশ্চেন চলে আসছে যে উনি কী শিখে। এবং আমি শিওর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি যদি ওনার ফ্যামিলিতে যে খোঁজখবর নেই, আমি দেখবো যে উনি ওনার ফ্যামিলির সবচেয়ে ইরেসপন্সিবল একটা বাচ্চা এবং সবচেয়ে ইরেসপন্সিবল ছেলে। হয়তো ফ্যামিলির ছোট ছেলে, সবাই তুমতুম করে বড় করছে, একসময় বড় ভাই বিয়ে শাদী করে ফেলবে, তার একটা নিজের সংসার হবে এবং তার রেসপন্সিবিলিটির জায়গা বাড়বে। তখন এই ছোট ভাই ওই বড় ভাইয়ের ঘাড়ে বসে কেন খেতে পারছি না সেটা নিয়ে বাসায় গ্যাঞ্জাম করবে, ঝগড়াঝাটি করবে, ইত্যাদি। সো এই হচ্ছে আমাদের পারিবারিক শিক্ষা অ্যাকচুয়ালি। সো আমাদের নিজের ঠিক না থাকলেও, যেমন আমরা সবসময় বলি যে নিজেকে জানতে হবে আগে, নিজেকে জেনে আপনি নিজেকে পরিবর্তন করেন। আপনি অন্যের কি করা উচিত সেই কথা আপনি বলতে যান না, কারণ সেটা আসলে আপনার জন্য আপনাকে মানেও না, সেটা শোভনীয় না এবং এটা কোনোভাবেই লজিক্যাল না আর কি।
হ্যাঁ, আমার সাথে কারোর সঙ্গে স্পেসিফিক কোনো একটা সার্টেন বিষয় নিয়ে আমার তর্ক বিতর্ক হচ্ছে, তখন তো আমি সেটা কথা বলতেই পারি। কিন্তু এই যে আমাদের মধ্যে একটা অভ্যাস যে অন্যকে যে এই যে নানা ধরনের কুযুক্তি আমরা শিখছি, এগুলো প্রত্যেকটা কুযুক্তি যেগুলো বললাম এগুলো আমরা কন্টিনিউয়াসলি, ইভেন আমি নিজেও কিন্তু এটার ঊর্ধ্বে না। এখানে অনেক কুযুক্তি, যেমন কয়েকদিন আগেও আমি একজনের সঙ্গে তর্ক করতে যেয়ে আমি অ্যাড হোমিনেম ব্যবহার করেছি, আমি তাকে ব্যক্তি আক্রমণ করেছি, কারণ একটা পর্যায়ে আমার মাথা গেছে গরম হয়ে, তারপর আমি তাকে গালাগালি করে আমি কথাটাকে ওখানে এন্ড করে দিয়েছি। তো আমরা কিন্তু কেউ আসলে তার ঊর্ধ্বে না, তো আমাদেরকে এটা চর্চার মাধ্যমে আমাদেরকে এটা শিখতে হবে। তো অনেক পক পক করলাম, চলেন এখন আমরা এক্সারসাইজগুলো করে ফেলি। এক্সারসাইজগুলো করার আগে আরেকটা কথা একটু শেয়ার করি, যেটা আমি বলছিলাম পোশাক নিয়ে। ধরেন আমি ঢাকার বাইরে গেছি, দেশের বাইরে গিয়েছি কোথাও, এখন আমার একটা ফ্রেন্ডের বিয়ে বা আমার কোনো কাজিনের বিয়ে বা আমার এমন কারো বিয়ে আমার জীবনের, যার সাথে আমার খুবই ভালো একটা বন্ধুত্ব বা আমার খুব একটা সখ্যতা জায়গা আছে, এবং কোনোভাবেই আমি তার সেই প্রোগ্রামটা, তার জীবনের এত বড় একটা সুন্দর মুহূর্ত বা তার জীবনের পরিবর্তন হয়ে যাবে, একটা নতুন জীবন, একটা নতুন চ্যালেঞ্জের মধ্যেও যাবে, ওই সময়টাকে আমি আসলে মিস করতে চাচ্ছি না। এখন আমি পরে আছি টি শার্ট আর জিন্স, এখন আমি ওই জিন্স টি শার্ট পরেই তার বিয়ে খেতে চলে গেলাম, কারণ আমার কাছে কোনটা ইম্পর্টেন্ট? আমার কাছে কি এখন মেকআপ নিয়ে বিয়ের জন্যে জাঁকজমক জামা পরে যাওয়াটা ইম্পর্টেন্ট, নাকি আমার কাছে আমার বন্ধুর, কারণ আমি নেমে আসি ফ্লাইট থেকে 8টার দিকে ফ্লাইট থেকে নেমে আমাকে বিয়ের অনুষ্ঠানেই যাওয়াটা আমার জন্য তাড়া থাকবে বেশি। সো আমার প্রেজেন্সটা, আমি আমার বন্ধুর পাশে আছি, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট হবে, নাকি আমার ড্রেস আমার কাছে ইম্পর্টেন্ট হবে? ধরেন আমি আমার চিন্তা চেতনায় বা আমার বন্ধুর চিন্তা চেতনায় কিন্তু এই কথাগুলোই খেলছে, এবং আমি একটু টি শার্ট পরেই চলে যাব। কিন্তু অন্য মানুষেরা, তারা দেখছেন, স্বাধীনতা, নারী স্বাধীনতার এই অবস্থা যদি শুরু করে, তাহলে কি মনে হয় আপনার? সেটা একটা কুযুক্তি, রাইট? কুযুক্তির চেয়েও বেশি হচ্ছে এটা, এই যে ফালতু কিছু অ্যাটিটিউড আমাদের মধ্যে, এই ফালতু অ্যাটিটিউডগুলোর কারণেই, এবং এই ফালতু ধরনের আমরা কথাবার্তা বলি কারণ যে আমাদের মধ্যে এই বিষয়গুলোর চরম অভাব আছে। আমরা এই কুযুক্তি দিতে দিতে, বলতে বলতে, মানতে মানতে আমরা এমনভাবে আষ্টে পৃষ্ঠে বাধা যে আমাদের রেগুলার লাইফে আমরা কন্টিনিউয়াসলি এসব কথাবার্তা বলে যাচ্ছি আর কি। যাই হোক, চল আমরা এক্সারসাইজ শুরু করি। আজকের এক্সারসাইজগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। সো নিচের উদাহরণগুলোতে যদি কোনো বাজে যুক্তির প্রয়োগ থাকে, তাহলে সেটা কোন ধরনের বাজে কুযুক্তি? শুরু করি। 1, বারেক, ইদানিং আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস নিয়ে পড়াশোনা করছি, জানতে পারলাম আমেরিকা নাকি জাপানকে পার্ল হারবার আক্রমণ করতে উস্কে দিয়েছিল। আমার মনে হয় না সেটা ঠিক কাজ ছিল। জিনিয়া, ও, তুমি তো এখন হানাদের বাহিনীর পক্ষ নিয়েছো, তোমার কি মনে হয় জার্মান আর জাপান যা করেছিল তা কি ঠিক ছিল? অবশ্যই এটার মধ্যে কুযুক্তি আছে, এবং এটার মধ্যে আমরা এখন যে কুযুক্তি করছি, স্ট্রম্যান কুযুক্তি, আমার কাছে মনে হয় সেটাই আছে। কারণ যুদ্ধের সময় বড় বড় যারা দেশ আছে, যারা অনেক বুদ্ধিমান দেশ, তারা কিন্তু অনেক ধরনের অনেক ম্যানুপুলেট করে। আর ও যে কথাটা বলছে যে ও কিন্তু জাপান খারাপ বা জার্মান খারাপ বা জাপান জার্মানিরা ভালো করেছে, তা কিন্তু বলছে না। সে বলছে যে সে যে বিশ্বযুদ্ধের ইতিহাস পড়ছে, সেখান থেকে সে জানতে পেরেছে যে আমেরিকা জাপানকে পার্ল হারবার আক্রমণ করার জন্য উস্কে দিয়েছিল। এখন এটা লজিকে আপনার কি আসতে পারে যে না, ঘটনাটা এরকম ছিল, জার্মানি বা জাপান এরকম করেছিল, আমেরিকা উস্কে দিয়েছে, এটার পক্ষে সে কথা বলতে পারে, অথবা বলতে পারে যে না, আমেরিকা উস্কায় দেয় না, এটা ওরা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে করেছে। কিন্তু সেটা না করে, ও তুমি তো হানাদার বাহিনীর পক্ষে, ও তোমার কি মনে হয় জাপান জার্মান যা করে ঠিক ছিল? না, আমার প্রশ্ন খুবই স্পেসিফিক। আমি যেটা বলছি স্টেটমেন্ট, এটা প্রশ্ন, একটা স্টেটমেন্ট দিয়েছে, স্টেটমেন্টটা খুবই স্পেসিফিক, যে আমার যে পড়ালেখা করছি সেখান থেকে মনে হচ্ছে যে আমেরিকা নাকি জাপানকে পার্ল হারবারে আক্রমণ করার জন্য উস্কে দিয়েছিল। হতেই পারে, আবার নাও হতে পারে, কিন্তু সেটা কেন হতে পারে বা কেন হতে পারে না, সেটার জন্য যেই পড়ালেখা এবং যেই কনভারসেশনের মাধ্যমে আপনি এই যুক্তিটাকে খণ্ডন করতে পারতেন, বা ওনার কনভারসেশনটার মধ্যে আপনি ওনাকে আরেকটা পার্সপেক্টিভ দিতে পারতেন, আপনি কিন্তু সেটা করেন না। আপনি সম্পূর্ণ অন্য একটা জিনিসকে এনে কথাটাকে ঘুরাই দেওয়ার চেষ্টা করছেন। আরে তুই তো রাজাকার, আরে তুই তো আমলিক, আরে তুই তো হ্যান, তুই তো এরকম আর কি। সো হ্যাঁ, তুই রাজাকার, এখন রাজাকার কিন্তু আসলেই আছে, এবং বাংলাদেশের ইতিহাসের এত বিশাল, আমরা
ফিলিস্তিনি নিয়ে আমাদের কান্নাকাটির সীমা নাই, কিন্তু আমাদের দেশে যখন আরেকটা দেশ আরেক জায়গা থেকে এসে আমাদের উপর আক্রমণ করেছে, আমাদেরকে এতগুলো মানুষকে মেরে ফেলেছে, এতগুলো মেয়েকে রেপ করেছে, এবং পাকিস্তানি আর্মিরই একটা বই আছে যে তাদের উপর ইনস্ট্রাকশন ছিল, ও বাঙালি ফকির জাত, ওরা আমাদের উপর কথা বলে, এদেরকে বাস্টার দিয়ে এদেরকে ভরায় দাও। এবং ওরা টার্গেট করে আমাদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য পাকিস্তানি হানাদার বাহিনীরা বাংলাদেশে এরকম রেপ এবং হত্যার ধ্বংসযজ্ঞ চালাইছে। সো এখন সেই রাজাকাররা বাংলাদেশে এসে হাউকাউ করে, কি আর বলার আছে। আবার আমরা কেন আওয়ামী লীগের বিরোধিতা করেছি? কারণ তারা 15 বছর ধরে ক্ষমতায় বসে আছে, এবং আপনি যখন জানেন যে আপনি কাউকে আপনাকে চ্যালেঞ্জ করে যখন আপনি সুযোগ রাখবেন না, তখনই কিন্তু আপনি সবচেয়ে বড় অপরাধীতে আপনি পরিণত হবেন। এবং আপনারা খেয়াল করছেন কে জানি না, একটা পুলিশের ড্রাইভারও চাইলে যে কোনো সময় যে কোনো মানুষকে সে যা ইচ্ছা তাই করে ফেলতে পারতো, কারণ সে জানে যে তার উপরে যে ক্ষমতা আছে উনিও সেম কাজগুলাই করে, কারণ তাকে চ্যালেঞ্জ করার, তাকে কোয়েশ্চেন করার কেউ নাই। যখন ভাইরাল হয় তখন সেটা প্রাইম মিনিস্টারের কাজ হতো, তখন উনি বলার পরে ওইটাকে হইতো, কোনোই আইনের শাসন ছিল না, রাইট? এই জন্যই কিন্তু আমরা তার উপরে খুবই বিরক্ত হয়েছিলাম এবং আমরা ওইটার পরিবর্তন চেয়েছিলাম। এবং এটা আবার পৃথিবীর সব ইতিহাসে দেখা যায় যে এরকম একটা নির্যাতনকারী শাসক বা যেই শাসক দিনের পর দিন এরকম আমাদেরকে অপ্রেস করে রেখেছে, দিনের পর দিন আমাদের কথাবার্তা বন্ধ করেছে এবং দিনের পর দিন মানে স্বৈর শাসকগিরি এবং ফ্যাসিস্টগিরি করেছে, তাদেরকে যখন জনগণ খেপে গিয়ে নামায় দিছে, তখন কিন্তু নতুন কিছু খুব কম দেশেই হয়েছে, বরং উল্টাটাই হচ্ছে যে খারাপ কিছুই হয়েছে। সো আমি আমার ব্যক্তিগতভাবে যেটা মত, যে আমাদের যে ফাইট করার যে বিষয়টা, আমরাও যে মানুষ, আমরাও যে ফাইট ব্যাক করতে পারি, সেটা যাতে কখনো হারিয়ে না যায়, এবং আমাদের যে সমালোচনা করার যে জায়গাটা, এটা যাতে কখনো হারিয়ে না যায়। এবং বাংলাদেশ হতে পারে, বাংলাদেশ হয়তো আরও খারাপ অবস্থার মধ্যে দিয়েও যাবে, কারণ যারা খুব এখন এই গেম খেলার চেষ্টা করতেছে, তাদের এজেন্ডা কিন্তু খুব একটা সুবিধার এজেন্ডা না। এটা 2025 সালে আমি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমি ট্যাক্স দিই, আমি ভ্যাট দিই গভর্নমেন্টকে, তারপরে আমারও তো কিছু চাওয়া পাওয়ার জায়গা থাকতে পারে। তো আমার চাওয়া পাওয়ার জায়গাকে সম্পূর্ণ অমিট করে দিয়ে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী, কোনো একটা নির্দিষ্ট দল আমাকে দমন নিপীড়ন করবে, আমাকে বদ্ধ করে রাখতে চাবে, সো সেটা তো আমি মেনে নিব না, তাই না? সো সেটা নিয়ে যাতে আমরা কথা বলতে পারি। আমার কথা একটাই, আমাদের কথা বলা, এবং কোনো দল সে যত পপুলারই হোক, সে যত রসগোল্লাই হোক, সে বাংলাদেশকে একদম হার্ভার্ড ইউনিভার্সিটিও বানায় ফেলার যদি ক্যাপাবল হয়, সেও 5 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। এবং প্রত্যেকটা দলের এটাও একটা কাজ করা উচিত যে 2বারের বেশি কেউ ক্ষমতা আসতে পারবে না, কারণ এখন পৃথিবী অনেক ডিফারেন্ট, পৃথিবী অনেক স্মার্ট, অনেকেরই অনেক আইডিয়াস আছে। একজনই সব করতে পারবে, একজন ছাড়া পৃথিবীতে কখনোই কোনো কিছু হবে না, এটা কখনোই হইতে পারে না। আমরা নতুন মানুষ চাই, সে যদি ভুল করে আমরা তাকে হটাইতেও চাই, আমরা আরেকটা নতুন মানুষ চাই, সে যদি ভালো কাজ করে হ্যাঁ তাকে আমরা রাখবো, কিন্তু 2বারের বেশি কেউ থাকতে পারবে না ক্ষমতায়। এটা নিয়ে আমার মনে হয় এটা নিয়ে আমাদের কথা বলা উচিত। যাই হোক, আমরা যে প্রসঙ্গে আছি সেই প্রসঙ্গে থাকি। আমরা শিখছি স্ট্রম্যান কুযুক্তি। সো প্রথমটা আমার কাছে মনে হচ্ছে ইয়াস, এটার মধ্যে স্ট্রম্যান কুযুক্তি আছে। 2 নম্বর কোয়েশ্চেন যাই। এই নতুন বইটা কুযুক্তি পরিচিতি নিশ্চয়ই খুব জনপ্রিয় একটা বই, কয়েক মাস ধরে একটা সর্বোচ্চ বিক্রিত বইয়ের তালিকায় অবস্থান করছে। জনপ্রিয়তার দোহাই আর জনগণের দোহাই, বইটা কেন জনপ্রিয়তার শীর্ষে আছে? সর্বোচ্চ বিক্রিত বই হইলেই যে সেটা নতুন বইটা খুবই জনপ্রিয় হতে পারে, এটা নিয়ে আমার একটু ডাউট আছে। জনপ্রিয় তো তখনই যেটা হয় সর্বোচ্চ, এখন মানুষজন তো শুনেও বই কিনে, এবং সেটা কি জনপ্রিয়তার কারণে কিনছে বা বইটা ভালো দেখে কিনেছে, নাকি জাস্ট মানুষ কিনতেছে আমিও কিনা ফেলে, এরকম একটা সেন্স থেকে কিনে বিক্রিত বইয়ের সর্বোচ্চ তালিকা রেখেছে, এটাও একটা কোয়েশ্চেন আসতে পারে। সো এটার মধ্যে কোন কুযুক্তিটা আছে? মানে বইটা কেন খারাপ, কেন মন্দ সেটা নিয়ে কথা না বলে, এটাও আমার কাছে মনে হচ্ছে যে এটার মধ্যেও জনগণের দোহাই আছে। এটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে এটার মধ্যে জনগণের দোহাই আছে, অথবা এটার মধ্যে না ভুল বিশ্বকের দোহাই নেই, ঠিক হয়েছে, এটা জনগণের দোহাই মনে হচ্ছে আমার কাছে, বা জেনেটিক কুযুক্তি হতে পারে, না এটা জনগণের দোহাই। আপনার কি মনে হয়? যারা আমার বইটা শুনছেন আগ্রহ করে, তাদের কাছে এটা কোয়েশ্চেন রেখে গেলাম, এটা আমি কনফিউজ, এটা আপনার কি মনে হয় এটা আমাকে জানাতে ভুলবেন না, কারণ আমরা এটা সবাই আমরা মিলে একসাথে
ভাবতে চাচ্ছি এবং ভাবা প্র্যাকটিস করতে চাচ্ছি। সো এটা আমাকে জানাতে ভুলবেন না যে 2 নম্বর প্রশ্নটা, এটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে এটা কুযুক্তি আছে এবং এটা জনগণের দোহাই কুযুক্তি। সো আপনার কাছে কি মনে হয় এটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর 3 নম্বর, সাম্প্রতিক ভোট গ্রহণ থেকে বোঝা যাচ্ছে লক্ষ লক্ষ বাংলাদেশি এখন উদ্বেগ যে বৈশ্বিক উষ্ণতার ফলে চট্টগ্রাম 50 বছরের মধ্যে পানিতে তলিয়ে যাবে। তোমার কি উদ্বিগ্ন হওয়া উচিত না? এটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে কুযুক্তি আছে যে সাম্প্রতিক সময় ভোট গ্রহণের লক্ষ লক্ষ বাঙালি উদ্বেগ, কারণ বৈশ্বিক, হ্যাঁ এটা তো ট্রু, বৈশ্বিক উষ্ণতা এটাও ট্রু এবং চট্টগ্রাম পানিতে তোলা যাবে এটাও ট্রু, কিন্তু একটা গবেষণায় বলেছে সেটা আমার জন্য আরও বেশি যে বৈশ্বিক উষ্ণতা নিয়ে যারা গবেষণা করে, যারা কাজ করছে তাদের মতামত অনুযায়ী যে হ্যাঁ পানির রেখা বা এই বরফ গলে যাবে, বরফ গলে যাওয়ার কারণে এত সেন্টিমিটার পানি আছে এবং বাংলাদেশ যেহেতু এরকম একটা জায়গায় আছে এখানকার এতটুকু পানি বেড়ে যাবে এবং চট্টগ্রাম এটা পাশাপাশি এই অঞ্চল আছে দেখে এই অঞ্চলগুলো ডুবে যাবে এবং 50 বছরের মধ্যে চট্টগ্রামও ডুবে যাওয়ার কথা। তাহলে আমি করতাম, কিন্তু জনগণ লক্ষ লক্ষ বাংলাদেশি উদ্বেগ হয়েছে দেখে আমাকে উদ্বেগ হইতে হবে বিষয়টা এমন না। যেমন লক্ষ লক্ষ মানুষ তমুক একটা কিছু ধর্ম গ্রহণ করেছেন বা লক্ষ লক্ষ মানুষ মিলে বলতেছে আরে মেয়েদেরকে মারো, মেয়েদেরকে কাটো, মেয়েদেরকে পাথর ছুঁড়া মারো, আমি সেটা করব, ব্যাপারটা এরকম না। সো আমার কাছে 3 নম্বর কোয়েশ্চেনটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে ইয়েস এটার মধ্যে না, কিন্তু বৈশ্বিক উষ্ণতা তো একটা ফ্যাক্ট এবং চট্টগ্রাম যে ডুবে যাবে এটাও তো একটা ফ্যাক্ট। সো উদ্বেগ তো হওয়া উচিত, কিন্তু আমি যদি কুযুক্তি মানে মানুষের ওই জায়গাটাকে ধরি এটা আমার কাছে কনফিউজিং লাগছে। কাছে মনে হচ্ছে একবার মনে হচ্ছে উদ্বেগ তো অবশ্যই হওয়া উচিত, কিন্তু এটা আসলে প্রশ্নটাকে আসলে যাচাই বাছাই করবো কিভাবে। তোমার কি উদ্বিগ্ন হওয়া উচিত না? সাম্প্রতিক ভোট গ্রহণ থেকে বোঝা যায় লক্ষ লক্ষ বাংলাদেশি এখন উদ্বিগ্ন যে বৈশ্বিক উষ্ণতার ফলে চট্টগ্রাম 50 বছরের মধ্যে পানিতে তলিয়ে যাবে। তোমার কি উদ্বিগ্ন হওয়া উচিত না? আপনাদের কাছে কি মনে হয় বলেন তো? যেহেতু জনগণের দোহাইয়ের মতো এটা পড়েছিলাম, মাথার মধ্যে জনগণের দোহাইটা রয়ে গেছে। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে এটার মধ্যে কুযুক্তি আছে এবং জনগণের দোহাই কুযুক্তি। আপনার কাছে কি মনে হয় এবং কোন কুযুক্তিটা এখানে আছে বা এখানে কি আদৌ কোনো কুযুক্তি আছে নাকি, এটাও আপনারা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আমি এর আগেও বলেছিলাম যে আমাদের সাথে এই বইটার মধ্যে যারা কানেক্টেড থাকবেন, যারা নানা সময় কমেন্টে আমাকেও নানা কিছু ভাবতে সাহায্য করবেন, নানা পার্সপেক্টিভ থেকে, নানা অ্যাঙ্গেল থেকে এই অনুশীলনীগুলা আমার সাথে শেয়ার করবেন, তাদের সাথে কিন্তু আমার একটা ডিনার করার একটা আমি প্রমিস করেছিলাম যে তাদের যে কোনো একজনের সাথে আমি ডিনার করতে যাবো। এবং আমাদের যে লেখক নাওয়েদ ইকবাল, উনিও কিন্তু একটা পুরস্কার ঘোষণা করেছেন যে উনিও কিছুটা গিফট করবেন, ওনার বই প্রবলি উনি গিফট করতে চাইছেন। সো এই 3 নম্বর প্রশ্নটা এবং 2 নম্বর প্রশ্নটা আপনাদের কাছে আমার আবেদন থাকলো যে আপনারা একটু ভাববেন, ভেবে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা 4 নম্বর প্রশ্নে যাই। আমি যতজনকে চিনি তাদের প্রায় সবাই মনে করে সাব্বির একজন মিথ্যাবাদী। এটা কুযুক্তি, এটা অবশ্যই কুযুক্তি, এটা জনগণের দোহাই কুযুক্তি। সবাই মনে করে দেখে আমি কেন মনে করব? সে আসলেই কি মিথ্যা কথা বলেছে, তার কি কোনো উদাহরণ প্রমাণ কি আছে? আই ডোন্ট নো। সো আমার কাছে মনে হচ্ছে যে অন্যেরা বললেই মানে অন্য অনেক আমরা এই পৃথিবীতে বেঁচে থাকতে যে দেখা গেছে যে মব জাস্টিস, একটা মানুষকে একটু উস্কাই দিয়ে আমরা যে কোনো সময় যে কোনো কিছু কিন্তু করে ফেলতে পারি, কিন্তু পরে কিন্তু বেশিরভাগ সময় দেখা গেছে ওটা আসলে সত্য না। সো এরকম মানুষজন ঠাস করে একজন মানুষকে মিথ্যাবাদী এটা সেটা নানা কিছু ট্যাগ দিয়ে তাকে মেরেও ফেলতে পারে। এটা আমরা মানুষরা খুব একটা ভালো জাতি না, খুব একটা ভালো প্রাণী না আসলে। আমাদের মতো অনেক জঘন্যতা আছে এবং কি বলে, এবং সমগ্র পৃথিবীর প্রাণীগুলোর মধ্যে সবচেয়ে হিংস্র বর্বর আমার কাছে মানুষরাই মনে হয়। এবং আমরা আস্তে আস্তে দিনে দিনে এক একটা এই যে আন্দোলন, প্রতিবাদ, বিদ্রোহ এবং অনেক মানুষের লাশের উপর দিয়ে আমরা আস্তে আস্তে এই যে মানুষের অধিকার নিয়ে আমরা আস্তে আস্তে সচেতন হচ্ছি।
পৃথিবীটা আগে কিন্তু আরও বেশি বর্বর ছিল। আগে ফাইটটাই ছিল নাস্তি, যার ওরা তো মারতেই হবে, ওরা মাইরা কাইটা ওর দখল টখল করে আমি ওখানে যাব। কিন্তু এখন আমরা সেটার মধ্যে আর থাকতে চাচ্ছি না। তারপরে যাই 5 নম্বরে। 5, সুপ্রিম কোর্ট এই মুহূর্তে সিদ্ধান্ত নিচ্ছে যেসব উন্মাদ ব্যক্তি খুন করেছে তাদেরকে ফাঁসি দেওয়া ঠিক হবে না। আমার মনে হয় উন্মাদ ব্যক্তিদের ফাঁসি দেওয়া উচিত। আমরা যদি উন্মাদ ব্যক্তিদের ফাঁসি দেওয়া নিষিদ্ধ করি, তারা সব ফাঁসির আসামি উন্মাদ সাজবে আর ইচ্ছা করে মানসিক স্বাস্থ্য পরীক্ষায় ফেল করবে। এক অরাজকতার সৃষ্টি হবে। এটা কিন্তু খুবই কঠিন একটা প্রশ্ন, এটা কিন্তু খুবই কঠিন এটা। এবং আমার কাছে মনে হচ্ছে এটার মতো স্ট্রম্যান কুযুক্তি আছে। বলা হচ্ছে কি যে সুপ্রিম কোর্ট এই মুহূর্তে সিদ্ধান্ত নিচ্ছে যে যেসব উন্মাদ ব্যক্তি খুন করেছে তাদের ফাঁসি দেওয়া ঠিক হবে কিনা। আমার মনে হয় উন্মাদ ব্যক্তিদের ফাঁসি দেওয়া উচিত। আমরা যদি উন্মাদ ব্যক্তির ফাঁসি দেওয়া নিষিদ্ধ করি, তাহলে সব ফাঁসির আসামি উন্মাদ সাজবে আর ইচ্ছা করে মানসিক স্বাস্থ্য পরীক্ষা ফেল করবে আর এক অরাজকতার সৃষ্টি হবে। আসলে কি পাগল হওয়া এত সহজ? মানে চাইলেই পাগল হয়ে যাবে? এখন একটা সুপ্রিম কোর্ট যখন এটা নিয়ে চিন্তা করে, এখন কে উন্মাদ ব্যক্তি না, এটা পরীক্ষা করা কি এখন খুবই কঠিন একটা বিষয়? আই ডোন্ট থিঙ্ক সো। এখানে আমার কাছে মনে হচ্ছে যে উনি অতিরঞ্জিত করেছে, সবাই ফাঁসির আসামি সেজে সবাই একদম পার পেয়ে যাবে। এটা হয় না। না, 5 নাম্বারটা আমার কাছে মনে হচ্ছে কুযুক্তি আছে, স্ট্রম্যান কুযুক্তি। সো আবারও আগের মতোই আপনারা অবশ্যই শেয়ার করতে আমার সাথে ভুলবেন না। যদি আমি ভুল হয়ে থাকি বা আপনার যদি এটার সাথে নতুন কিছু অ্যাড আপ করতে ইচ্ছা করে, আমাকে সেটা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আর চলে যাই 6 নম্বর কোয়েশ্চেনে। কালাম: আমার মনে হয় আমেরিকার গৃহযুদ্ধের সময় উত্তরের রাজ্যগুলো দক্ষিণের রাজ্যগুলোকে আক্রমণ করার কোনো অধিকার ছিল না। সারা: এমন কথা কিভাবে তুমি বললে? দাস প্রথা একটা নিষ্ঠুর আর পাশবিক ব্যাপার ছিল। দাসদের অগ্রাহ্য করা উচিত ছিল বলাটা একেবারেই অনুচিত। দাসদের সঙ্গে সঙ্গে স্বাধীন করে দেওয়া উচিত ছিল। আবার পড়ি। আমার মনে হয় আমেরিকার গৃহযুদ্ধের সময় উত্তরের রাজ্যগুলো দক্ষিণ রাজ্যগুলোকে আক্রমণ করার কোনো অধিকার ছিল না। যুদ্ধ চলতেছে পুরা পৃথিবীতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ জানেন তো না, পুরা পৃথিবীতে লেগে গেছিল। সারা: এমন কথা কিভাবে বললে তুমি? দাস প্রথা একটা নিষ্ঠুর আর পাশবিক ব্যাপার ছিল। দাসদের অগ্রাহ্য করা উচিত ছিল বলাটা একেবারেই অনুচিত। দাসদের সঙ্গে সঙ্গে স্বাধীন করে দেওয়া উচিত ছিল। জিনিসটা কিন্তু মিলল না। এখন এখানে আরেকটা বিষয় আছে, এই যে আমেরিকার গৃহযুদ্ধের সময় উত্তরের রাজ্য আর দক্ষিণের রাজ্যগুলোর মধ্যে কি হয়েছিল সেটাও কিন্তু আমরা জানি না ঠিক মতো। সো এই কোয়েশ্চেনের উত্তর দেওয়ার জন্য আসলে কিন্তু আমাদেরকে ওই ঘটনাটা জানতে হবে। এখন ঘটনাটাও যদি না জানি, আমরা যদি ওই অধিকার শোনা ওই স্টেটমেন্টের সাথে ওর অ্যান্সারটাকেও যদি আমরা একটু যাচাই বাছাই করতে যাই, তাতেও কিন্তু আমার মনে হচ্ছে যে দক্ষিণের রাজ্যে কি দাসরা ছিল? যে দাসদের অগ্রাহ্য করা উচিত ছিল বলাটা একদম অনুচিত। মানে ওই যে ওদের উপর আমার মনে হয় আমেরিকার বিরোধের সময় উত্তরের রাজ্যগুলো দক্ষিণ রাজ্যগুলোকে আক্রমণ করার, আমার মনে হয় আমেরিকার গৃহযুদ্ধের সময় উত্তরের রাজ্যগুলো দক্ষিণের রাজ্যগুলোকে আক্রমণ করার কোনো অধিকার ছিল না। কেন অধিকার ছিল না? না, এটা কিন্তু কঠিন একটা প্রশ্ন। তবে আমার কেন জানি মনে হচ্ছে এটার মধ্যে স্ট্রম্যান কুযুক্তি আছে। এবং কারণ ও যেটা বলতে চাচ্ছে এটার সাথে এই দাসদের অগ্রাহ্য করা উচিত ছিল না, ওদের একবারে স্বাধীনতা দিয়ে দেওয়া উচিত ছিল, এটা ঠিক হজম নেই হুয়া মুছে। সো এটা আমার কাছে মনে হচ্ছে যে এটার মধ্যে কুযুক্তি আছে এবং সেটা স্ট্রম্যান কুযুক্তি। এবং এগেইন আপনারা আমাকে এটা জানাতে ভুলবেন না, আমাকে ভাবতে সাহায্য করেন, আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের উপর।
এবং আমিও চাই আপনাদের সাথে মিলেমিশেই এই ভাবা প্র্যাকটিস করো, বা আমি যে একটা চিন্তাশীল মন গড়ে তুলতে চাচ্ছি সেটাতে আপনারাও আমাকে সাহায্য করবেন। সো 6 নম্বর প্রশ্নটাও আমি আপনাদের কাছে থাকলো, এবং আমাদের লেখক নাওয়েদ ইকবাল, যদি তুমি শুনে থাকো, ইউ ক্যান হেল্প আস অ্যাজ ওয়েল। 7 নম্বর প্রশ্নে যাই। বৈশ্বিক উষ্ণতা বলে কোনো কিছু নাই। আজকে আমি 10 জন লোককে জিজ্ঞেস করেছি তারা বৈশ্বিক উষ্ণতা বলে কোনো কিছু আছে কিনা, আর তারা জিজ্ঞেস করেছিলাম যে জিজ্ঞেস করেছি তারা বৈশ্বিক উষ্ণতা বলে কোনো কিছু আছে কিনা। আচ্ছা, বৈশ্বিক উষ্ণতা বলে কিছু নেই। আজকে আমি 10 জন লোককে জিজ্ঞেস করেছি তারা বৈশ্বিক উষ্ণতা বলে কোনো কিছু আছে কিনা। এটার মধ্যে লেখার মধ্যে ঝামেলা আছে। বৈশ্বিক উষ্ণতা বলে কিছু নেই। আজকে আমি 10 জনকে জিজ্ঞেস করেছিলাম যে বৈশ্বিক উষ্ণতা বলে কি কিছু আছে কিনা, তারা সবাই বলেছে এমন কিছুই নেই। এটা ডেফিনেটলি জনগণের দোহাই, কারণ জনগণ বিশেষজ্ঞ না। জনগণ এই বৈশ্বিক উষ্ণতা কী জিনিস এটা আমরা আমাদের প্রতিদিন আমাদের দিনের মধ্যে আমাদের প্যারেন্টসদেরকে যদি জিজ্ঞেস করি, এবং আমরা যারা ছোটোবেলা থেকে বড় হয়েছি আমরাও কিন্তু দেখতেছি এই বৈশ্বিক উষ্ণতার প্রভাব আমাদের এনভায়রনমেন্টে এবং আমাদের এই ওয়েদার মধ্যে কীভাবে এফেক্ট করতেছে। সো অনেকগুলো জনগণ মিলে বললো, তারা জানেই না জিনিসটা কি, সাথে সাথে আমি সেটা মেনে নিব, তা কিন্তু হবে না। সো এটার মধ্যে কুযুক্তি আছে, এবং এটা আমার জনগণের দোহাই কুযুক্তি মনে হয়েছে। 8 নম্বর প্রশ্নে যাই। ধর্মের বিশ্বাস হচ্ছে একটা অর্থহীন ছাইপাশ। এসব বিশ্বাসের উৎস হচ্ছে আমাদের মস্তিষ্কে সংগঠিত রাসায়নিক বিক্রিয়া। ধর্ম বিশ্বাস হচ্ছে একটা অর্থহীন ছাইপাশ। এসব বিশ্বাসের উৎস হচ্ছে আমাদের মস্তিষ্কে সংগঠিত রাসায়নিক বিক্রিয়া। এটা আমার কাছে মনে হচ্ছে একটা ভুল বিশেষজ্ঞের দোহাই। অর্থহীন ছাইপাশ, কারণ আপনারা যারা আমার যে গল্পের শেষ নেই বইটা শুনেছিলেন তারা তো জানি যে ধর্ম বা এই যে ধর্ম বিশ্বাসের এই যে আমাদের মানুষের ভিতরে একটা আর্জ, এটা আসলে কোত্থেকে কীভাবে এসেছে, এবং এই বিশ্বাসের পরিবর্তন বা বিবর্তন কীভাবে পাল্টাতে আজকের এই পর্যন্ত এসেছে। সো ধর্ম বিশ্বাস হচ্ছে একটা অর্থহীন ছাইপাশ। এসব বিশ্বাসের উৎস হচ্ছে আমাদের মস্তিষ্কে সংগঠিত রাসায়নিক বিক্রিয়া, কারণ পৃথিবীর সব কিছু তো মস্তিষ্কের রাসায়নিক বিক্রিয়ার কারণেই হয়। ছাইপাশ, কিন্তু ধর্মবিশ্বাসটা কেন একটা ছাইপাশ, মানে এই স্টেটমেন্টটার মধ্যে মানে আরও ডিটেলিং আমি আশা করছিলাম যে ধর্মবিশ্বাসটা আসলে কেন ছাইপাশ, মানে আমাদের অ্যানথ্রোপোলজি কি বলে, আমাদের পৃথিবীর ইতিহাসে ধর্মবিশ্বাসের যে ধারা প্রবাহ, কেন এই ধর্মবিশ্বাসী আমরা, কেন আমাদের একটা ধর্ম দরকার। অর্থহীন ছাইপাশ, এইসব বিশ্বাসের উৎস হচ্ছে আমাদের মস্তিষ্কে অর্থহীন ছাইপাশ, মানে এক লাইনে একটা জিনিসকে খারিজ করে দিলাম। এক লাইনে একটা জিনিসকে খারিজ করে দেওয়ার মধ্যে একটু ঝামেলা আছে। এটার আগে পিছিয়ে আরও কিছু কথা আমার মনে হয় অ্যাড করা দরকার ছিল। তো আমার কাছে মনে হচ্ছে যে মানে ব্যক্তিগতভাবে মনে করি কথা ঠিক আছে, কিন্তু এটার মধ্যে কুযুক্তি আছে। মানে আমি যেহেতু কুযুক্তি শিখছি, এটার মধ্যে কি কুযুক্তি আছে? ছাইপাশ সংগঠিত বিয়া, জনগণের দোহাই, ভুল বিশ্বাসের দোহাই একটু রিভিউ করে নেই। জেনেটিক প্রযুক্তি, এটা জেনেটিক কুযুক্তি হওয়ার সম্ভাবনা আছে, যে একটা কোনো কিছুকে বাতিল করে দিচ্ছি কারণ কীভাবে শুরু হয়েছে, কে শুরু হয়েছে তার উপর ভিত্তি করে বাতিল করে দেওয়ার চেষ্টা, কুযুক্তি হইতে পারে। এটা না, এটা জেনেটিক কুযুক্তি হবে না, এটা অ্যাড হোমিনামও হবে না। স্পেশাল প্লেডিং, রেজারিং চিনবার উপায়, প্রশ্ন না, এটা একটু কনফিউজিং, এটাও ভাবতে হবে। আসেন সবাই মিলে এটার উত্তরটা খুঁজে, আর লেখকের কাছেও রিকোয়েস্ট থাকবে যদি ইফ ইউ ওয়ান্ট টু হেল্প আস প্লিজ ডু। এটাও 8 নম্বর প্রশ্ন নিয়ে আমাকে ভাবতে হবে, এবং আপনারাও ভাবেন, ভেবে আমরা এটা নেক্সট পর্বে আমরা এগুলোকে খোলাসা করব।
এবং আমি নেক্সট পর্বে আমি চেষ্টা করব এই যে আমেরিকান গৃহযুদ্ধ নিয়ে যেটা আছে উত্তরের আর দক্ষিণ রাজ্যগুলোকে নিয়ে, এটাও চেষ্টা করব একটু জেনে শুনে এসে এই প্রশ্নটার উত্তর দিতে। আর মিনওয়াইল যদি লেখক আমাদেরকে হেল্প করে, ইউর ওয়েলকাম। 9 নম্বর, রাস্তায় দাঁড়ানো ব্যক্তি। আমি মৃত্যুদণ্ড দেবার বিপক্ষে। ফুটপাতে দাঁড়ানো ব্যক্তি। ও, তোমার মতো লোকজন যারা অপরাধীদের শাস্তি দেওয়ার বিরোধিতা করে তাদের দেখলেই আমার অসুস্থ বোধ হয়। তুমি কি এসব অপরাধীদের হাতে খুন হয়ে যাওয়া মানুষদের কথা একবারও চিন্তা করছো না? না, এখানে ওনার প্রশ্ন হতে পারে, এটা এটা অবশ্যই স্ট্রম্যান, কারণ উনি জিনিসটাকে অনেক বেশি আরোপিত, অনেক হ্যান ত্যান, তোমার অসুস্থ হয়ে যেতেছি আমি, তোমাকে দেখলে আমার অসুস্থ বোধ হয়, এই ধরনের ব্যক্তি আক্রমণাত্মক কথাবার্তা বলতেছে। এটা আমার কাছে মনে হচ্ছে স্ট্রম্যান কুযুক্তি আছে এটার মধ্যে। কারণ মৃত্যু দেওয়ার পক্ষে বিপক্ষে কিন্তু অনেক ভালো ভালো যুক্তি আছে এবং খুবই স্ট্রং যুক্তি আছে, এবং উন্নত রাষ্ট্র, উন্নত বিশ্ব কিন্তু, যেমন আমার নরওয়েতে যেসব ফ্রেন্ড থাকে তাদের কাছে শুনেছিলাম যে নরওয়েতে সর্বনিকৃষ্ট অপরাধ করা আসামিকেও তারা ছোট্ট একটা রুম দেয়, সেখানে ছোট্ট একটা লাইব্রেরি থাকে, সে ওখানেই তাকে থাকতে হবে আজীবন, সে ওখান থেকে বের হইতে পারবে না। কিন্তু তাকে ওই যে সে যে কি অপরাধটা করেছে এটা নিয়ে তাকে ভাবার সুযোগ দেওয়ার একটা অপশন দেওয়া। মেরে ফেলে তো মেরে ফেলাই হয়ে গেল, জীবনটাই শেষ হয়ে গেল। সো এটা নিয়েও এটা ভাবে না, এটা নিয়ে আপনারা, এটা আমরা কি এটার পক্ষে বিপক্ষে, এটা নিয়ে ভুল বিশেষজ্ঞের দোহাই যাতে না হয়। যে যারা আমি পছন্দ করি তার কথাই আমার ভালো লাগলো। লজিক্যাল রিজনিংটা কি, বেসিস অফ ওয়ান, উনি কী কারণে এটার বিপক্ষে গেছেন বা উনি কী কারণে এটার পক্ষে আছেন, যে হ্যাঁ একটা কঠোর শাস্তি, যেমন বাংলাদেশের মতো একটা জায়গায় যখন সব কিছু খুব ভয়ঙ্কর, যেমন অ্যাসিড নিক্ষেপ একটা সময় খুব ভয়ঙ্কর আকার ধারণ করছিল, কেউ কিছু হইলে বিশেষ করে মেয়েদেরকে, মানে পান থেকে চুন করলে মেয়েদেরকে অ্যাসিড মারাটা একটা মানে বিষয় হয়ে দাঁড়াইছিল আর কি, এবং তখন কিন্তু সেটা কঠোর হস্তে দমন করা হয়েছিল। এবং আমি আরেকটা জিনিস আমার কাছে খুব পছন্দ, সেটা হচ্ছে সিচুয়েশন অনুযায়ী যখন মনে হবে যে হ্যাঁ এটা কঠোরভাবে দমন করা উচিত, তখন সেটাকে আমরা কঠোর করতে পারি। যেমন এই অ্যাসিডটাকে সবসময় কঠোরভাবে দমন করতে হবে, এটার কোনো আসলে ইয়া নেই। কিন্তু ধরেন এই যে জনসংখ্যার সমস্যা, এটা আমার কাছে মনে হয় যে হ্যাঁ যখন জনসংখ্যা বেড়ে যাবে তখন হ্যাঁ ওটাকে আমরা আইন দিয়ে বা গভর্নমেন্ট দিয়ে বা এটার কি বলে মানুষকে সচেতন করার জন্য আমরা না ধরে ইনিশিয়েটিভ নিতে পারি, এবং 2টা বাচ্চার বেশি বাচ্চা নেওয়া যাবে না বা একটা বেশি বাচ্চা নেওয়া যাবে না, এই মর্মে আমরা আইনও প্রণয়ন করতে পারি। কিন্তু যখন আবার জিনিসটা উল্টা হয়ে যাবে যে না এখন আমাদের আসলে জনগণ দরকার, তখন আমরা এটাকে আবার নতুন আঙ্গিকে আবার জারি করতে পারি যে না এখন আপনারা আবার এই পছন্দ, কারণ মানুষের জীবনটা কিন্তু একটু ডিফারেন্ট। আপনি পাগলের মতো বাচ্চা পয়দা করলেন তাইলেও হবে না, আবার এই পৃথিবীতে বাঁচে থাকলে আপনার কাজের জন্য লোক দরকার, আপনার নিজেরই কিন্তু কাজের লোক দরকার। যে কোনো কিছু, এই যে আপনি শার্ট পরেন, পোশাক পরেন, ড্রেস পরেন, ফোন ইউজ করেন, চেয়ারে বসেন, আমাদের থালা বাসন ট্রিজ যা কিছু আছে এগুলো বানানোর জন্য কিন্তু উই নিড পিপল। এখন আবার একটা কথা আছে যে জনসংখ্যা কি আসলে দরকার আছে, কারণ সব কিছুতে এআইতে চলে যাচ্ছে, সব কিছু চাইলেই রোবটরা বানাইতে পারে। সো দেখছেন অনেক কিছু কিন্তু ঘটনা আছে। সো কোনো কিছুই ফট করে অ্যান্সার করে দেওয়া কিন্তু আমাদের ঠিক হবে না, যেহেতু আমরা শিখছি। সো ইয়েস, তো এটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে কুযুক্তি আছে, স্ট্রম্যান কুযুক্তি। আরেকটা চলে যাই, আমি আবার অনেক ইয়ার গল্প করি আর কি, একবারে বই পড়তে ভালো লাগে না, এই নিজে কি মনে হয় আবার নিজের কথা বলতে যায়, আর এটা তো মনে হচ্ছে পারে বলতে বলতে না এটার মধ্যে তো আরও কাহিনী আছে, এটা তো আমি এক দাগে এরকম মোটো দাগে বলে দিতে পারতেছি না। সো ইয়াস, এটাও কিন্তু একটা মজার দেখেন। সো এই যে এটা যে ভাবার পর এখন এটা নিয়ে কিন্তু আমাকে একটু কী করতে হবে, একটু পড়ালেখা করা যায়, বা পড়ালেখা না করে আমি যদি ভাবি যে আমার পড়ালেখা করা শেষ, সব কিছু এখন জেনে গেছি, এখন আমি নিজের ব্রেন থেকে আমি চেষ্টা করবো যে নতুন কিছু খুঁজে বাইর করার, বা অলরেডি যারা যেসব মানুষজন, যেসব গবেষকরা কিছু একটা বলেছেন সেটার যে কোনো একটা পক্ষকে আমি পিক করতে পারি। সো ইয়াস, সো এটা কিন্তু খুব মজা আমার কাছে, এই জিনিসটা ভাবার, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। এবং আমি অনেক কিছু আমার পূর্বের অনেক ধারণা থেকে আমি বের হয়ে আসছি, আবার অনেক কিছুতে যে না আমি পূর্বে যেটা ভেবেছিলাম সেটাও সঠিক, সেটার মধ্যেই আমি আছি। অনেক কিছু আমি কনফিউজ হয়ে গেছি, আমার কাছে বলছে না এটা নিয়ে আমার আরও ভাবনা চিন্তা, আরও দেখা, আরও বুঝার বিষয় আছে, এটাকে আমি আরও দেখবো বুঝবো। হয়তো দেখতে বুঝতে বুঝতে আমার 5 বছর চলে যেতে পারে বা 10 বছর চলে যেতে পারে, তখন আমি
এটাকে ওই সময়টা আমি নিজেকে দিতে চাই, এটা আমার খুব পছন্দের। আর আমি চাই না, আমি এটাকে শেয়ার করছি কিনা, আমি কিন্তু প্রত্যেক বছরই আমার কিছু একটা নতুন শিখতে ভালো লাগে এবং শিখা এবং ওটা চর্চা করতে আমার খুব পছন্দ। এবং ওটা এমন না যে ওইটা করে বা ওইটা শিখে ওটাকে দিয়ে আমাকে টাকা কামাইতে হবে, জিনিসটা ওরকম না। হ্যাঁ, কয়েকটা জিনিস থেকে আমি টাকাও কামিয়েছি, কিন্তু বেশিরভাগ জিনিস থেকে আমি টাকা, ওটা জাস্ট আমার নিজের কারণে। একটা নতুন ইনফরমেশন, একটা নতুন শিক্ষা আমাকে খুব আলোড়িত করে, আমি খুবই এক্সাইটেড হই, আমার খুব ভাল লাগে। অনেকে হ্যাঁ বাহ দারুণ তো, পৃথিবীতে এরকম একটা জিনিস, মানে এই যে পৃথিবীর এই বিষয়টা, এটা আমাকে খুবই এক্সাইটমেন্ট দেয় আর কি। সো ওই জন্য আমার খুব ভালো লাগে যে নতুন নতুন কিছু সম্পর্কে জানা, বোঝা, সেটা নিয়ে ভাবা, সেটা চর্চা করা, প্র্যাকটিস করা, সো ইত্যাদি আর কি। সো চলেন, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমরা 10 নম্বর কোয়েশ্চেনে চলে যাই। চ্যানেল কতে অনুষ্ঠিত টক শোয়ের উপস্থাপক গতকাল বলেছেন গোটা বিশ্ব নাকি পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে এসে উপনীত হয়েছে। ভাবছি আগামী কয়েক সপ্তাহ পাতাল কুঠরিতে বসে সময় কাটাবো। এখন বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতেছি, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না, কারণ কিছু কিছু দেশ এত ক্ষমতাধর হয়ে গেছেন এবং তাদেরকে কেউ চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারছে না, তাদেরকে কেউ চেক দিতে পারছে না, তাদেরকে কেউ বুঝতে পারছে না, বরং ক্ষমতাধর দেশরা দুই ভাগে বিভক্ত হয়ে এবং জিনিসটাকে আরো উস্কায় দেওয়ার চেষ্টা করতেছে। সো চকশোতে উপস্থিত এটা আসলে একটা স্টেটমেন্ট তো উপনীত হয়েছে, ভাবছি এটা কিন্তু বর্তমানে আমাদের যে পরিস্থিতি, আমরা সবাই কিন্তু এটা ভাবছি। সো আই ডোন্ট নো, এটার মধ্যে কি আসলে কোনো যুক্তি আছে? আমার কাছে মনে হচ্ছে এটার মধ্যে এটা ভুল বিশেষজ্ঞের দোহাই কুযুক্তি আমার কাছে মনে হচ্ছে। এই 10 নম্বর কোয়েশ্চেনটার কি হবে অ্যান্সার, এটাও আপনারা আমাকে জানাতে ভুলবেন না। আর 11 নম্বরে চলে যাই। তোমার জায়গায় আমি হলে মঙ্গলবারের পরীক্ষাতে নকল করার ব্যাপারে বেশি চিন্তা করতাম না। পরীক্ষার ধরনটা এমনই যাতে তুমি সহজে একটু একটু চুরি করতে পারো, আর সবাই ওসব অল্প স্বল্প করে থাকে। এটা জনগণের দোহাই কুযুক্তি। সবাই করলে আপনি কেন নকল করবেন? আপনি তো এটা একটা, আপনি কি শিখেছেন, এটা আপনার কাছে চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জটার জন্যই হচ্ছে আমাদের এই পরীক্ষাটা, যাতে আমরা নিজেদেরকে একটু শানিত করতে পারি, একটু পলিশ করতে পারি। সেখানে অন্যেরা চুরি করতেছে, এরকম হয়েছে ওরকম হয়েছে, নানা আজেরা কথা বলে এটাকে হচ্ছে কুযুক্তি বলে। এবং আমরা তো বাংলাদেশিরা, আমরা তো কুযুক্তির ভান্ডার, মানে কুযুক্তি খাই, পড়ি, ঘুমাই, গোসল করি, খুবই বাজে অবস্থা। সো এই কুযুক্তি পরিচিতি বইটা আপনারাও কিনতেও পারেন, এটা রকমারিত পাওয়া যাচ্ছে। আর লেখকও আমাদের কমেন্টেও এটা মেনশন করে দিয়েছেন এবং আমার ডেসক্রিপশানেও আপনারা লিঙ্ক পাবেন। বইটা আপনারা কীভাবে কিনতে পারবেন, কোথায় কিনতে পারবেন। কুযুক্তি পরিচিতি, নাওয়াইদ ইকবালের লেখা, অসম্ভব দারুণ একটা বই, এটা আমরা পড়ছি এবং আপনারা আমার সাথে থাকবেন আশা করছি। আর যদি আপনাদের আমার এই চ্যানেলটা পছন্দ হয় এবং আপনাদের আমাকে অ্যাপ্রিসিয়েট করতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই একটা থামস আপ দিতে ভুলবেন না। আর কমেন্ট, আমি থামস আপ দিলেও না দিলেও আমি আমাকে যদি একটা কমেন্ট করেন এবং সেই কমেন্টটা যদি আমার এই পড়ার রিলেটেড কমেন্ট হয়, যেটা থেকে আমি আসলে কিছু ভাবার নতুন খোরাক পাবো, বা আপনার চিন্তা শুনে আমি একটা নতুন পার্সপেক্টিভ, নতুন একটা লেয়ার পাবো, তাহলে সেটাতে আমি অনেক 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 বেশি খুশি হব। কারণ আমার কাছে প্রচারের থেকে বেশি আমার কাছে শিখাটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আপনারা তো খেয়াল করছেন আমি কিন্তু চ্যানেল না বুস্ট করি না, কোনো কিছুই করি, আমি কিছুই করি না, আমি একটা ন্যাচারাল ইয়ে করছি। এবং কেউ যদি নাও দেখে তাহলে একটু খারাপ লাগবে, যে এত কষ্ট করে আমি চাচ্ছিলাম যে সবাই মিলে এই প্র্যাকটিসটার মধ্যে থাকতে, একটু দুঃখ লাগবে, কিন্তু আই ডোন্ট মাইন্ড। এই পৃথিবী একলা চলো, এই পৃথিবীতে একলাই চলতে হবে, একলাই বুঝতে হবে, একলাই জানতে হবে। যদি শেষ কথা হয়ে থাকে তাহলে তো আর আমি জোর জবরদস্তি করে কিছু আদায় করতে পারবো না, তাই না? সো তারপরেও বলবো, যদি একটু হলেও আপনাদের আমার এই চ্যানেলটা বা আমার এই ইনিশিয়েটিভটা ভালো লাগে, তাহলে অবশ্যই অবশ্যই বেল আইকনটাতে একটা ক্লিক করে রাখতে ভুলবেন না, যাতে যখন আমি ভিডিওতে আসবো যাতে আপনাদের ওখানে ঘন্টা বাজে। সো ইয়েস, আমাকে কমেন্টে হেল্প মি টু আন্ডারস্ট্যান্ড এই লজিক্যাল ফ্যালাসিটাকে, আর হেল্প মি টু আন্ডারস্ট্যান্ড হাউ টু থিঙ্ক এবং হাউ টু, মানে নিজের চিন্তাকে আরও কীভাবে আমি শানিত করতে পারি, নিজেকে কিভাবে আমি এই ম্যানিপুলেটিভ পৃথিবীতে আমি নিজেকে কিভাবে আরেকটু স্মার্ট
ভাবে আমি চলতে পারি এবং আমাকে যাতে কেউ ম্যানিপুলেট করতে না পারে, কেউ যদি জোর করে তাদের চিন্তা তাদের মতবাদ আমার উপর চাপিয়ে দিতে না পারে, আমি যাতে যৌক্তিকভাবে সেটাকে ডিফেন্ড করতে পারি এবং পৃথিবীটাকে একটা সুন্দর পৃথিবী বানানোর পিছে যাতে একটু ছোট্ট হলেও অবদান রাখতে পারি, আর সেই সাথে আমার নিজের জীবনটাও যাতে সুন্দর করার পিছনে আমি একটা অবদান রাখতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ যারা শুনেন আগ্রহ করে, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আর কি বলবো এটাই আর কি। কমেন্ট করতে ভুলবেন না এবং আমাকে ভাবা প্র্যাকটিস করেন এবং আমাকেও এই ভাবনা প্র্যাকটিসে সাহায্য করেন। এটা ছাড়া আর কিছুই বলার নাই। আজকের মতো বিদায় নিচ্ছি। কুযুক্তি পরিচিতি অ্যান্ড ইন্ট্রোডাকশন টু লজিক্যাল ফ্যালাসি, নাওয়েদ ইকবালের লেখা অসম্ভব ইন্টারেস্টিং একটা বই। আর আমার এই রিডিং ভিলগ চ্যানেল মিস লিকটক ডিএচকে, এখান থেকে আমি ঠিক করছি আরও 2টা ইন্টারেস্টিং বই আমি বের করে রেখেছি। ওইটা এরকম না, ওটা একটু উপন্যাস টাইপের একটা বই এবং খুবই দারুণ। এটা ইংলিশ বই, আমি এটা আপনাদেরকে পড়ে শোনাবো। আমি খুবই চাই যে ওই মুহূর্তটা তাড়াতাড়ি আসুক। সো আসুক যাতে। ভালো থাকেন সবাই, বাই।